দর্শক, মার্কেন্টাইল ব্যাংক এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক নিবেদিত আরটিভির নিয়মিত জনপ্রিয় অনুষ্ঠান মনের কথায় আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নুসরাত সাবরিন চৌধুরী, পাওয়ার্ড বাই বেনি বুনন। বলা যায় বর্তমান সময়ে শহরের গণ্ডি পেরিয়ে মফস্বলেও মাদকের ছোবল মারাত্মক আকার ধারণ করেছে। উঠতি বয়সী ছেলেমেয়েরা মাদক গ্রহণ করছে হরহামেশায়, কিন্তু প্রশ্ন হলো তারা মাদক পাচ্ছে কোথায়, কারা মাদক বিক্রি করছে, আসলে কিভাবে জাতির ভবিষ্যৎ নাগরিকদের সঠিক পথে পরিচালিত করা যায়? শুধু কি সরকারের একার দায়িত্ব মাদক নিয়ন্ত্রণের? দর্শক, মার্কেন্টাইল ব্যাংক এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক নিবেদিত মনের কথা অনুষ্ঠানের আজকের পর্বের বিষয় মাদকের ছোবল, মাদক নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা। স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন বিশেষজ্ঞকে। আমাদের সাথে আছেন মোহাম্মদ জাফরুল্লাহ কাজল, অ্যাডিশনাল ডাইরেক্টর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি, মাদকের ছোবল, এবং এই বিষয়ে সরকারের যে করণীয় বা তাদের যে কার্যক্রমের বিষয়গুলো নিয়ে একটু আমরা জানতে চাই। প্রথমে যদি জানতে চাই যে ঢাকা শহর এবং মফস্বল এরিয়াতেগুলো আসলে মাদকাসক্তির প্রকোপটা এখন কেমন? এটা দিন দিন আসলে বৃদ্ধি পাচ্ছে। আমরা কিন্তু চেষ্টা করছি, সরকার কিন্তু চেষ্টা করছে। আর আপনারা সবাই জানেন যে আসলে বাংলাদেশ মাদক উৎপাদনকারী দেশ না, কিন্তু আপনার মিয়ানমার তো জানেন যে ইয়াবা, আইস সহ এই ধরনের যে ভয়াবহ যে ভয়ানক যে মাদকগুলা, এটা বিভিন্নভাবেই এইটা আমাদের দেশে তারা পুশ করছে। এখন আমরা আগে একটা শুধু ভাবতাম যে মিয়ানমার দিয়ে কিংবা আপনার টেকনাফ দিয়ে কিংবা এটা দিয়ে এই ইয়াবাটা আমাদের দেশে প্রবেশ করেছে। এখন আমাদের কাছে নতুন করে ওরা আবার নতুন নতুন রুট, এখন তারা ইন্ডিয়ার বিভিন্ন দিয়ে ব্যবহার করে। এখন দেখা যাচ্ছে যে আপনার কুড়িগ্রামের রোমারি দিয়েও কিন্তু ইয়াবা প্রবেশ করছে। তারপরে বিভিন্ন সীমান্ত দিয়ে কিন্তু এখন ইয়াবার প্রবেশ করছে। এটা কিন্তু আমাদের জন্য একটা বিশাল একটা আর একটা বিষয় হলো, আসলে সরকার কিন্তু চেষ্টা করছে যে কিভাবে আমাদের এই যে মাদকের মতন এই সামাজিক ব্যাধিটাকে কিভাবে আমাদের সমাজ থেকে কিভাবে আমরা নির্মূল করতে পারি, কিংবা কিভাবে আমরা এটাকে প্রতিহত কিংবা এটাকে আমাদের একটা সহনীয় অবস্থা নিয়ে আসতে পারি, এটা কিন্তু চেষ্টা করছে। যার কারণে আমাদের আমরা এই বিভিন্ন জায়গায়, যেমন আমাদের টেকনাফে বিশেষ জোন তৈরি করা হয়েছে। আমাদের কুড়িগ্রামে যেহেতু নতুন করে, এখানেও আমাদের চেষ্টা করা হচ্ছে যে নতুন করে যদি এখানে একটা জোন তৈরি করা যায় কিনা। কারণ যদি আমরা এগুলো যে শুরুতেই যদি আমরা এটা না নিতে পারি, তাহলে এটা কিন্তু একটা বড় রুটে পরিণত হয়। আর একটা বিষয় দেখেন, আমাদের যে আপনি যেটা যথার্থ বলছিলেন যে আসলে শুধুমাত্র সরকারের একার পক্ষে কিন্তু আসলে এই ভয়াবহ এবং সামাজিক ব্যাধিটাকে আসলে মুক্ত করা সম্ভব না। আমাদেরকে সকলে যদি আমরা সচেতন না হই, তাহলে কিন্তু কোনোভাবেই যে আমরা আসলে এটাকে করতে পারবো না। দেখেন, আমরা একসময় বিভিন্ন্নভাবে ইয়াবা হতো, পাচার হতো, হতো। এখন নতুন করে যেটা আমাদের উৎপাদ আমাদের জন্য একটা মারাত্মক চ্যালেঞ্জের যেটা সম্মুখীন হচ্ছে আমরা, সেটা হলো যে এখন ইয়াবা বেশিরভাগ হলো পেটে করে খেয়ে আসছে ইয়াবা। এখন আমাদের বিশেষ করে বর্ডার বেল্টে বিভিন্ন টেকনাফে কিংবা কক্সবাজারে যারা আপনার পর্যটক নামধারী যারা যাচ্ছে ওখানে করতে, তারা ওখান থেকে দেখা যাচ্ছে হাজার হাজার ইয়াবা পেটের ভিতরে করে খেয়ে আসছে। এখন আমরা কয়জন মানুষকে আমরা তার পেটকে আমরা এক্সরে করব, কিংবা কয়জন মানুষকে আমরা সাসপেক্ট করব বিভিন্নভাবেই। তারপরে এখন ঢাকা টু কক্সবাজার ডাইরেক্ট 2-3টা ট্রেন হয়ে গেছে, ইন্টারসিটি ট্রেন। এখন এই ট্রেনে হিউজ যাত্রী যাতায়াত করছে। এখন আমাদের ইন্টেলিজেন্সের বেসিসে আমরা হয়তো কিছু মানুষকে আমরা হয়তো ডিটেক্ট করি এবং তাদেরকে আমরা এটা থেকে আমরা করতে পারি, কিন্তু আপনার ব্যাপক একটা জনগোষ্ঠীকে যদি আমরা এটাকে কোনোভাবে তো আসলে সম্ভব না। এবং শুধু কি আপনার মনে করেন যে শুধু কি ট্রেন, বাস, তারপরে নিজস্ব প্রাইভেট কার থেকে শুরু করে হেন কোনো নাই যে এটাই। এই জন্য আমরা যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আসলে যে 3টা ভাবে আমরা কাজ করে থাকি। একটা হলো সাপ্লাইকে আমরা যেভাবে হোক এটাকে আমরা করার জন্য আমরা চেষ্টা করছি, এবং এই আমাদের যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018, এটা কিন্তু কঠিন একটা আইন এবং এটা স্পেশাল একটা আইন, এবং এখানে কিন্তু মৃত্যুদণ্ডের বিধান আছে। 2000 ইয়াবা ট্যাবলেট যদি কারো কাছে থাকে মৃত্যুদণ্ড, 25 গ্রাম হিরোইন থাকলে মৃত্যুদণ্ড। আর এই আইনটা কিন্তু শুধুমাত্র যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রয়োগ করছে তা না, এটা পুলিশ প্রয়োগ করছে, বিজিবি প্রয়োগ করছে, কোস্টগার্ড প্রয়োগ করছে, প্রত্যেকটা সংস্থা কিন্তু এটা এই আইনটা প্রয়োগ করছে। তারপরেও কিন্তু আমরা পাচ্ছি না এই ভয়াবহ সামাজিক ব্যাধি আমাদের একেবারে একদম আনাচে কানাচে একদম তৃণমূল পর্যায়ে কিন্তু এটা চলে যাচ্ছে। একদমই। আমরা এই ক্ষেত্রে একটু জানতে চাই যে আমরা বর্তমানে প্রেক্ষাপটে যেরকমটা দেখি যে ক্যারিয়াররাই কিন্তু সবচেয়ে বেশি আসলে স্বাভাবিকভাবে অভিযানগুলোতে ধরা পড়ছে বা তাদেরকে দিয়ে নিয়ন্ত্রণের জায়গাগুলো চেষ্টা করা হচ্ছে, কিন্তু যে প্রধান চক্র বা সিন্ডিকেট যেটা বলা হয় সেটা কিন্তু অনেকটুকু পর্দার আড়ালে থেকে যাচ্ছে। এটার কারণটা আসলে? হ্যাঁ, এটা আপনি যথার্থ বলেছেন। এটা আমরা কিন্তু এখন আমাদের
4টা ভাগে মানে আমরা ভাগ করছি। যারা এর পৃষ্ঠপোষকতা সারা দেশব্যাপী, আমাদের 64 জেলায় কিন্তু আমরা আলাদা আলাদা লিস্ট তৈরি করছি আর কি, যারা এর পৃষ্ঠপোষকতা করতেছে এবং যাদের এদের গডফাদার এবং যারা হলো পাইকারি বিক্রেতা এবং যারা এখন খুচরা, এবং 4টা আমাদের তালিকা আছে। এবং এই তালিকায় কিন্তু আমরা এখন চেষ্টা করছি যে আমরা এটা মানে এক সংস্থাকে আরেক সংস্থার সাথে এটা মানে কোরিলেশন করে, যদি আমরা মনে করি যে না এটা শুধুমাত্র যে আমরা আমাদের যে তালিকা তা না, এটা তারাও তো আসলেই মাদকাসক্ত মানে মাদক কেরিয়ার কিংবা মাদকের পৃষ্ঠপোষক, তারা এটা সব সংস্থা এটা কাজ করে, অপরাধী, তারা অপরাধী, তাদেরকে কিভাবে আমরা আইনের আওতায় নিয়ে আসবো, এজন্য কিন্তু আমরা এটা নিয়ে কাজ করছি। একই সঙ্গে আমরা নতুন করে আমাদের যে এই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018-তে আপনার আমাদের মানি লন্ডারিং, আমরা বেশ কিছু মানে মামলা মানে মাদক মামলা যাদের আপনার হলো আছে মানে অবৈধ সম্পদ কিংবা তাদেরকে কিন্তু আমরা এই রিলেটেড আমরা কিন্তু মানি লন্ডারিং এ তাদেরকে নিয়ে আসছি এবং আমাদের বেশ কিছু সাকসেসও আছে। জি, আমরা বিভিন্ন অভিযানেও দেখেছি যে এখন নতুন ধরনের মাদকের অনুপ্রবেশ ঘটছে এবং সেই বিষয়গুলো আপনারা খুব সুন্দরভাবে অভিযানগুলো পরিচালনা করছেন। বর্তমানে মাদকের ধরন কি আসলে পাল্টেছে কিনা? এখন দেখেন যেরকম মানে আমি তো যে জিনিসটা বরাবরই বলে থাকি যে আমরা যখন এই ডিপার্টমেন্টে চাকরিতে এসেছিলাম তখনও কিন্তু ইয়াবার নাম শুনিনি। এখন দেখেন ইয়াবা একেবারে চলে মানে একদম আনাচে কানাচে নাই, এমন কোনো ইয়েতে নাই। আবার এর চেয়ে কিন্তু আবার কঠিন যে আইস, ইয়াবার চেয়ে আরও বেশি কঠিন আইস। আচ্ছা, তারপরে আরও কিছু মানে নতুন নতুন মানে ড্রাগের নাম আপনারা হয়তো জানছেন কিংবা পত্রিকায়, সেটা হলো ডিওবি, এলএসডি যে মাদকটা আর কি, এটা কিন্তু আসলেই মানে কোনোভাবেই একটা সাধারণ মানুষের পক্ষে ডিটেক্ট করা সম্ভব না, কারণ একটা ছোট্ট ব্লটিং পেপার, এই ব্লটিং পেপার কিভাবে আপনার হতে পারে, এটার ভিতরে কিভাবে ড্রাগ থাকতে পারে। তো এই বিষয়গুলো আসছে। আর আমাদের যে এটা হচ্ছে যে আমাদের এক শ্রেণীর আমাদের ধনীর দোলাল কিংবা যারা আপনার বিদেশে পড়াশোনা করতে যাচ্ছে কিন্তু একটা বিশাল সংখ্যা আছে। কিন্তু হ্যাঁ, কিছু সন্তানেরা তারা ভালো মানে দেশের জন্য ভালো সম্মান বয়ে নিয়ে আসছে এবং তারা ভালো কিছু করছে এবং অনেক জায়গায় কিন্তু আমাদের ভালো অবস্থান আছে। আর আবার একটা শ্রেণী কিন্তু তারা এই পড়াশুনো বাদ দিয়ে তারা এই বিভিন্ন ড্রাগের সাথে তারা জড়িয়ে যাচ্ছে এবং ওখান থেকে নতুন নতুন ড্রাগের সাথে তারা পরিচিতি হয় এবং সেইটা আবার আমাদের দেশে নিয়ে আসছে। এবং আমরা দেখি যে অনলাইনে বেচা কেনার জায়গাগুলো, অনলাইনে যে এই একটা বিষয় দেখেন, এখন আমরা তো দেখেন আগে শুধুমাত্র ছিলাম যে এটাও কিন্তু আমাদের জন্য যে আপনার এই যে মানে আমাদের লেনদেনের যে মাধ্যমটা, যারা আমরা নগদ, তারপরে বিকাশ, তারপরে আপনার এই যে আপনার রকেট, এই যে ক্যাশলেস বিষয়গুলো, এগুলো কিন্তু আছেই, এগুলো তো আছে আমাদের দেশে প্রচলিত। এখন ইন্টারন্যাশনালি যেটা মানে আমরা মানে সমস্যায় ভুগতেছি সেটা হলো ক্রিপ্টোকারেন্সি, যেটা বিটকয়েনের মাধ্যমে কিন্তু তারা কিন্তু এইটা মানে ডার্ক ওয়েবের মাধ্যমে এবং বিটকয়েনের এতে কিন্তু এটা লেনদেন হচ্ছে। এখন আমাদের জন্য কিন্তু আসলে এইগুলো মানে আমাদের মানে পরবর্তী প্রজন্ম কিংবা আমরা এগুলো কিন্তু হ্যাঁ আমরাও কিন্তু বসে নাই, সরকারও কিন্তু বসে নাই। সরকার কিন্তু চাচ্ছে যে ওই জায়গায় কিন্তু আমরা পৌঁছাচ্ছি এবং আমরা কিন্তু বেশ কিছু মানে চক্র আমরা কিন্তু বেশ কিছু চক্র কিন্তু আমরা ডিটেক্ট করতে পারছি। আপনারা হয়তো পত্রপত্রিকায় দেখে থাকবেন যে আপনার গাজার কিন্তু আপনার নতুন একটা সংস্করণ কুশ, এবং এই কুশটা কিন্তু এটা বিশেষ করে মানে আমেরিকান ক্যালিফোর্নিয়া থেকে কিন্তু এই কুশের চালানটা আমাদের দেশে আসতো। এখন আমরা শুধুমাত্র যে এই ধরনের পরিস্থিতিগুলো কিন্তু শুধু আমাদের মধ্যে সীমাবদ্ধ রাখি না, আমরা বিভিন্ন সংস্থাকে এটা কিন্তু অ্যাওয়ার করার চেষ্টা করি। বিশেষ করে আমাদের এয়ারপোর্টে কিংবা আপনার পোস্টাল ডিপার্টমেন্টে তারা কিন্তু ওই ফরেন পোস্টের মাধ্যমে বেশ কিছু এই ধরনের ড্রাগ আসছে, আমরা কিন্তু তাদেরকে অ্যাওয়ার করার চেষ্টা করি এবং তাদেরকে এই যে নতুন নতুন ড্রাগ সম্বন্ধে আমরা সচেতন করা যায় কিভাবে। আমরা এই বিষয়ে আরো আসবো। একটু যদি জানতে চাই যে বর্তমান সামাজিক অবক্ষয়ের কিন্তু ছোট বড় প্রায় সব অপরাধের পেছনে কিন্তু প্রধান অনুঘটক এই মাদকাসক্তি বা বিষয়টা, এবং বাংলাদেশের জনগোষ্ঠীর বড় অংশ কিশোর তরুণরা কিন্তু এই মাদকাসক্তির মাঝে এখন জড়িত হয়ে গেছে এবং ফাঁদে পড়ে গেছে। আমরা জানি যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সরকারি অনেকগুলো সেবার সংগঠন আছে, সিডিসি, এবং তারা কিন্তু খুব সুন্দরভাবে কার্য পরিচালনা করছে। আপনার অভিজ্ঞতা জায়গা থেকে যদি একটু জানতে চাই যে এই মাদকাসক্তির পেছনে প্রধান কারণগুলো আসলে কি? এটা আমি মনে করব যে আসলে আমাদের মানে অর্থনৈতিক, আমি এটা মনে করি যে আমাদের দেখেন এক সময় কিন্তু বাংলাদেশের অর্থনীতির অবস্থা কিন্তু এরকম ছিল না। এখন কিন্তু আমরা মোটামুটি একটা অর্থনৈতিক দিক দিয়ে আমরা যথেষ্ট সাউন্ড আর কি। আর একটা হলো কি যে আমাদের গার্জেনদের কিন্তু অসচেতনতা, তাদেরকে সচেতন হতে হবে। এখন দেখেন আপনার সন্তান মানে আমাদের সে কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, তার বন্ধুবান্ধব কে,
এবং সে সঠিকভাবে বিশ্ববিদ্যালয় কিংবা কলেজে যে সে ক্লাস করছে কিনা কিংবা কোচিংয়ে যে সে ক্লাস করছে কিনা এবং সে নির্দিষ্ট টাইমে সে ফিরে আসছে কিনা। এখন যদি মানে গার্জিয়ানের যদি সচেতন না হয় এবং তার সন্তানের যদি দেখভাল সে না করে, তাহলে আমাদের আইন প্রয়োগকারী সংস্থার পক্ষে তো আসলেই এভাবে কোনোভাবে এটা সম্ভব না। এখন দেখা যাচ্ছে আমাদের যে সামাজিক স্টিগমা আছে, কিন্তু একটা জানেন যে আপনার গার্জিয়ানরা কিন্তু প্রাথমিক অবস্থায় কিন্তু তারা বলতে চায় না তার সন্তান মাদকাসক্ত। সে কখন বলে জানেন, যখন তার উপরে চড়া হয় তার সন্তান, তখন কিংবা তার টাকা পয়সা এবং যখন সে করে তখন কিন্তু মানে তখন গার্জিয়ানরা সচেতন হয়। কিন্তু তখন এমন পর্যায়ে চলে যায়, তখন অনেক পর্যায়ে দেখছে যে মানে আমাদের সেই যে মাদকাসক্ত যে হয়ে যায় তাকে যে আমরা ট্রিটমেন্ট করে কিংবা আমাদের যে ট্রিটমেন্ট সেন্টারের মাধ্যমে তাকে যে আবার মানে ট্রিটমেন্ট করে পুনরায় কিন্তু তাদেরকে আবার যে এই জীবনে আবার ফিরে নিয়ে আসা, এটা অনেক সময় টাফ হয়ে যায়। শুরুতে যদি সে যদি বলতো যে মানে এটা যদি হতো, তাহলে কিন্তু আমাদের এই সংখ্যাটা কিন্তু আরো আমরা মোটামুটি সীমিতের মধ্যে রাখতে পারি, নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারি। আমরা অনেক সময় দেখতে পাই যে বর্তমান সামাজিক প্রেক্ষাপটে আমরা রিসেন্টলি অনেক ঘটনাগুলো যদি আমরা অ্যানালাইসিস করি, যে অনেকেই কিন্তু আসলে মাদকাসক্ত আছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা এমন ধরনের ছবি বা এমন ধরনের জিনিসপত্রগুলো আসলে প্রচার করছেন, তাতে কিন্তু সহজেই অনুমেয় পরিবার এবং সামাজিক যে জায়গা থেকে যে এই মানুষটা হয়তো মাদকাসক্ত, কিন্তু তারপরও কিন্তু সামাজিক জায়গা থেকে পরিবারের জায়গা থেকেও কোনো পদক্ষেপ নেওয়া হয় না। সেই ক্ষেত্রে আসলে করণীয়টা কি? এটা আমরা যার কারণে কিন্তু এই মাদক দ্রব্য নির্দেশিত তিনটে ভাবে কাজ করি আমরা। যেন আমরা ডিমান্ডকে রিডাকশন করার জন্য আমরা বিভিন্ন ধরনের অভিভাবকদের নিয়ে প্লাস স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যে আমরা বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি। তারপর আমরা যে ইলেকট্রনিক মিডিয়া কিংবা বিভিন্নভাবে আমরা কিন্তু মানুষকে একটা প্রচার মানে আসলে যে এটা সকলকে যদি হোলিস্টিকভাবে আমরা অ্যাপ্রোচ না হয়, তাহলে কিন্তু একক পক্ষে কোনো একটা সংস্থার পক্ষে এই ভয়াবহ সামাজিক ব্যাধিটাকে কিন্তু মুক্ত করা সম্ভব না। আমার মনে হয় কি জানেন, যেটা হলো পৃথিবীর কোনো দেশ কিন্তু আসলে পারছে না যে এই সমস্যাটাকে একদম মুক্ত করতে। যদি পৃথিবীর একটা দেশ যদি পারতো যে না, আমরা চেষ্টা করতাম যে সেখানে যে তাদের মেথডটা শিখে আসতাম যে তারা কিভাবে এটা মুক্ত করছে। আসলে কিন্তু এটা না। এর একটা আমি মনে করি একটা বড় কারণ কি জানেন, বড় কারণ যে আমরা যে মানে মাদকাসক্ত যেটা দেখেন, এটা অনেকগুলো কিন্তু আপনার প্রেসক্রাইব ড্রাগ আছে আর কি, যে ড্রাগগুলো কিন্তু মানে তারা আস্তে আস্তে হয়ে যায়, অপব্যবহার হয়। যেরকম অনেক ঘুমের ওষুধ আছে দেখবেন, ঘুমের ওষুধ মানে তারা ঘুমার জন্য এবং আমাদের দেশে যে সমস্যাটা আমি মনে করি এটা আমাদেরকে গভর্নমেন্টকে আরও ভাবার দরকার আছে যে আপনার মানে প্রেসক্রিপশন ব্যতীত কিন্তু আমাদের ড্রাগ কিন্তু মানে বেচা নাই। যেরকম আপনার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া যান কিংবা নেপাল কিংবা অন্যান্য দেশগুলো মানে পৃথিবীর যে কোনো দেশে যান না কেন, আপনার কোনো ফার্মেসিতে যেয়ে কিন্তু একজন বিশেষজ্ঞ ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া একটা মেডিসিন কিন্তু তারা বিক্রি করবে না। আর আমাদের দেশের প্রেক্ষাপট কি ঘটছে, আপনি মানে যে কোনো ফার্মেসিতে যান, আপনি কি ধরনের মেডিসিন চান, কি ধরনের ড্রাগস যতগুলো চান, আপনাকে কিন্তু কোনো নিয়ন্ত্রণ নাই। আমাদের মনে হয় এখন সময় এসছে, আমাদের এখন হলো মেডিসিন যদি করতে হয় অবশ্যই আমার বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সে প্রেসক্রিপশন করবে, তার এগেনস্টে এটা এই ড্রাগটা বিক্রি হবে। একদমই। তবে আমরা কিন্তু এটারও অনেকটুকু এখন নিয়ন্ত্রণের জায়গাটা অনেকটু এসছে, ফার্মেসিরাও যারা চালাচ্ছে তারাও কিন্তু অনেকটু সচেতন, কিন্তু দেখা যাচ্ছে সেই প্রেসক্রিপশন নিয়ে কিন্তু অনগুলো ফার্মেসি থেকে ঘুরে অনেক বেশি করে কেনা হচ্ছে। কিন্তু আমরা দেশের বাইরে দেখি একজন মানুষের নামে হয়তো একটা আইডি ক্রিয়েট করা আছে এবং অনলাইন সিস্টেম হলে কিন্তু এই জিনিসটা হলো মানে টেকনোলজিক্যালি আমরা অনেক অ্যাডভান্স হয়েছি প্রযুক্তিগত বিষয়ে। এখানে যদি আরেকটু আন্তরিক আমরা হই তাহলে কিন্তু এটা আমরা অনেকটা, কারণ দেখেন যখন এই যারা মাদকাসক্ত হয়ে যায় তারা হলো যে প্রচলিত যে ড্রাগ কিংবা ইয়াবা কিংবা এই ধরনের যখন না পায়, তখন তারা কি করে জানেন, আপনি মাঝে মাঝে দেখবেন পত্র পত্রিকায় ঝাক্কি খেয়ে মানুষ মারা গেছে। ঝাক্কিটা কিন্তু কিছুই না, আপনার বেশ 3-4টা ঘুমের ঔষধ, সেটাকে কোক কিংবা ফান্টা কিংবা আপনার স্প্রাইটের বোতলে ওইটা দিয়ে তারা জোরে ঝাক্কি দিয়ে ওরা একটা কেমিক্যাল কম্পোজ তৈরি হয়, হলে ওইটা তখন খাচ্ছে আর কি। এখন দেখেন, আপনি যদি এই সচেতনতা বোধ তৈরি না হয় যে আমি এইটা কি খাচ্ছি, এটা 3-4টা মেডিসিন একসঙ্গে খেয়ে আমি এটাকে ঝাঁকি দিয়ে এটা খাচ্ছি, এটা আমার হলো এটার থেকে আমি নেশা হবো, তাহলে এটা কি হয়? এটা কিন্তু পরবর্তীতে কি হয়, জাতীয় যেটা ডান্ডি বলি আমরা, এটা আমরা হরহামেশাই দেখতে পাই কিন্তু রাস্তায়। তো এটাও দেখেন, এই যে ডান্ডি যেটা দেখেন, এটাকে আমরা কিভাবে এটাকে রোধ করবো? যদি রোধ করে দিলে আমাদের জুতা তো তৈরি হবে না, তারপরে সাইকেল কিংবা মানে আপনার রিক্সার যে টিউব মানে যে গামটা, এটাকে এক কথা বলা হয় যে সলিউশন। এই সলিউশনটাকে আপনার এর ভিতরে দিয়ে, আপনার পলিথিনের ভিতরে দিয়ে আপনার এটাকে ইনহেল করছে আর কি, এটাকে আমরা কিন্তু ড্যান্ডি বলতেছি আর কি। আসলে
এইটার কিন্তু এটা কোনো আমাদের শিডিউলভুক্ত কোনো ড্রাগ কিন্তু না। জি, একদমই। আমরা এই বিষয়ে আরো শুনবো ছোট্ট একটা বিরতির পর। দর্শক, মার্কেন্টাইল ব্যাংক এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক নিবেদিত আরটিভির মনের কথা অনুষ্ঠান থেকে এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, পাওয়ার্ড বাই বেনিবুনন। বিরতির পর আমরা মাদক নিয়ন্ত্রণ নিয়ে আমাদের করণীয় সম্পর্কে আরো অনেক বিষয় তুলে ধরবো। আরটিভির সাথেই থাকুন। বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি মার্কেন্টাইল ব্যাংক এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক নিবেদিত মনের কথা অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই বেনিবুনন। আজকের পর্বের বিষয় মাদকের ছোবল, মাদক নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা। আমাদের সাথে আছেন মোহাম্মদ জাফরুল্লাহ কাজল, অ্যাডিশনাল ডাইরেক্টর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জি, আমরা যে বিষয়টা নিয়ে বলছিলাম যে ডান্ডি এবং আঠা জাতীয় যেই বিষয়টা আমরা দেখতে পাই এবং হরহামেশা যেটা রাস্তায় দেখতে পাই, কিন্তু সেখানে কিন্তু অনেকেরই প্রশ্ন যে এভাবে করে দেদারসে বিষয়গুলোকে সামনে নিয়ে আসা হচ্ছে, কিন্তু সেখানে আইনের কোনো প্রয়োগ নেই কেন? আচ্ছা, এটা কিন্তু আমাদের আসলে শিডিউলভুক্ত না। আইনে আমাদের যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 কিন্তু শিডিউলভুক্ত, এটা কিন্তু আসলে ড্রাগ না। এটা কিন্তু আপনার এসেনশিয়াল, তার মানে এটা জাস্ট একটা সলিউশন। এটা আপনার আমাদের জুতা আঠা জাতীয় আর কি। এটা এখন এইটার ভিতরে কিন্তু যে ওই ধরনের কোনো খুব বেশি যে নার্কোটিক্সের কোনো ইন্টিগ্রেটের ভিতরে আছে তা কিন্তু না। এখন ওইটা হলো আমরা ওদের কাছে আমরা অনেক সময় তাদেরকে নিয়ে আমরা তাদেরকে জিজ্ঞাসা করার চেষ্টা করছি যে কেন তোমরা এগুলো নেও কিংবা কেন এটাই হও। দেখবেন যে ওরা বলে যে আমরা এটা যদি নেই তাহলে আমাদেরকে হলো এটা আমাদের ঘুমটা মানে এটা হয়, একটু ঝিমটি লাগে, একটু ঘুম ঘুম ভাব মনে হয় এবং আমাদের ক্ষুধামন্দা হয়। এবং বিশেষ করে এইগুলো যারা ব্যবহার করে তারা বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন আপনার স্লাম আর কি, এবং আপনার মানে রাস্তাঘাটে যারা থাকে পথশিশুগুলো বেশি আর কি। এবং ওদের কাছে দেখবে ওদের কাছে হয়তো ক্ষুধার এটাকে মিট করার জন্য এরা অনেক সময় এটাকে ইনহেল করে। তারপরে দেখবেন আমরা এমনিতে নর্মালি হলো যে কোনো জায়গায় আমাদের ভালো একটা বিছানা, নিজের বিছানা না হলে অনেক সময় ঘুমাতে পারি না, কিন্তু তারা এই ফুটপাতের ভিতরে মশার কামড়, মাছের কামড়, গন্ধ বিভিন্নভাবেই কিন্তু তারা শুয়ে আছে এবং সেখানে ঘুমাচ্ছে। কারণ তারা যখন ওইটা ইনহেল করে তখন তাদের একটা ঘুমের একটা তৈরি হয়, তখন ওটা আমরা কিন্তু চেষ্টা করছি অনেকবার, কিন্তু তাদেরকে নিয়ে আমাদের যে সরকারি নিরাময় কেন্দ্র আছে তাদেরকে সেখানে যে আমরা ওখানে মানে তাদেরকে মানে কাউন্সিলিং করা কিংবা তাদের ওখান থেকে ট্রিটমেন্ট করা কিংবা তাদেরকে ওখানে, কিন্তু ওরা হয়তো আমরা ওখানে 28 দিন রাখতে পারি, আমরা সরকারিভাবে হয়তো 28 দিন রাখতে পারি, কিন্তু পরবর্তীতে যখন আবার যায় তখন আবারও কিন্তু তারা ওই দিকে চলে যায়। এই ক্ষেত্রে পুনর্বাসন নিয়ে আসলে কাজ করার অনেক বড় একটা সুযোগ বাংলাদেশে রয়েছে, কারণ আমরা জানি যে চিকিৎসা পরবর্তী সময় তারা যখন আবার সমাজে পুনর্স্থাপিত হয় তখন কিন্তু তারা অনেক ধরনের চ্যালেঞ্জ ফেস করে খুব স্বাভাবিকভাবে। এই বিষয়টা নিয়ে যদি বলেন। হ্যাঁ, এটা আপনি আসলে যত বলছেন, আমরা যদিও বলছি আপনার আমাদের যে নিরাময় কেন্দ্রগুলো আমরা পুনর্বাসন বলি আর কি। তো পুনর্বাসন আসলে ওই সেন্সে যেটা বলা হয় যে আমরা পুনর্বাসন যেটাকে সংজ্ঞায়িত করি যে সে মানে স্বাভাবিক ছিল এবং স্বাভাবিক থেকে সে কিন্তু মাদকাসক্ত হয়ে গেছিল, তাদেরকে আমরা চিকিৎসা করে আবার ওই যে স্বাভাবিক জীবনে নিয়ে আসা, এটাকে আমরা করি। কিন্তু অ্যাকচুয়ালি আপনি যত বলছেন তাদেরকে যদি আমরা কোনো কর্মসংস্থানে নিয়ে যেতে পারি, তাদের যদি কোনো কাজ দিতে পারি, তাহলে কিন্তু আপনার হলো এটা অনেকাংশে আপনার হবে। আমরা কিন্তু এইভাবে এজন্য কিন্তু সরকার আপনার যুব উন্নয়ন, তারপরে আপনার সমাজসেবা, আপনার জানেন যুব উন্নয়নে কিন্তু বিভিন্ন ধরনের ট্রেড আছে আর কি। আমরা অনেক সময় আমাদের যে নিরাময় কেন্দ্র, আমাদের 397টা আমাদের বেসরকারি নিরাময় কেন্দ্র আছে, প্লাস আমাদের 4টা সরকারি নিরাময় কেন্দ্র আছে। আমরা এখানে যারা চিকিৎসা নেয় এবং আমাদের তাদের কিন্তু মানে এডুকেশনাল কোয়ালিফিকেশন অনুযায়ী আমরা কিন্তু তাদের একটা লিস্ট করি আর কি। লিস্ট করে আমরা চেষ্টা করছি যে আপনার যুব উন্নয়নে যে তারা কোনো ট্রেডে তারা কিন্তু এখানে যদি আপনার কিছু প্রশিক্ষণ নিতে পারে কিংবা হাতে কলমে কিছু শেখা নিতে পারে, একই সঙ্গে কারিগরি শিক্ষা যদি তারা গ্রহণ করতে পারে, একই সঙ্গে কিন্তু সমাজসেবা থেকে কিন্তু খুব মানে বিনা কিন্তু তারা ঋণ দেয় এবং তাদের কাছে কোনো জামানত লাগে না, এবং দেখা যাচ্ছে তারা আপনার 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ টাকা কিন্তু সমাজসেবা থেকে ঋণ দেয়। এখন ওদের যদি আমরা স্কিল করতে পারি, স্কিল করার মাধ্যমে তখন যদি সমাজসেবা তাদেরকে ঋণ দিয়ে কিন্তু যদি তাদেরকে আপনার হলো প্রোভাইড করা যায়, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে এটাও কিন্তু আমাদের একটা পরিকল্পনা আছে। আমরা ইতিমধ্যে আপনার যুব উন্নয়ন এবং সমাজসেবার সাথে আমাদের এই ধরনের এমইও হয়েছে যে আমরা এটাকে কিভাবে আপনার করতে পারি আর কি। এটা সমন্বিত উদ্যোগ আসলে সবাইকে একসাথে, যে জিনিসটা আমি আসলে শুরুতেই বলছিলাম যে হোলিস্টিক অ্যাপ্রোচ ছাড়া আপনার কোনো একক পক্ষে কোনো যে বর্তমানে যে অবস্থা এটা কোনোভাবেই আসলে সম্ভব না। আরেকটা বিষয় আমি বলছিলাম যে সেটা দেখেন যে আমাদের যে মেডিসিনাল যে ড্রাগগুলো দেখেন, অনেক ড্রাগ আছে যে ড্রাগগুলো হয়তো আমাদের মানে জন্য মানে আমাদের হিউম্যান বডির জন্য খুবই এসেনশিয়াল। এখন সেইটাকে যদি আপনার অ্যাবিউজ হয়, সেই জায়গাটা কিন্তু আমাদের সমস্যা। যেরকম আপনার মানে ইয়াবার সাবস্টিটিউট হিসাবে
লাপেন্টা, ওপেন্টা, পেন্টাডল, টাপেন্টাডল দেখেন এটা কিন্তু আমাদের শিডিউলভুক্ত করা হয়েছে কেন? কারণ আমরা 18-19 সালের দিকে যখন আপনার আবার এটাই হলো তখন থেকে এইটার দিকে সুইচ করতেছিল। এখন তো আমরা শিডিউলভুক্ত করলাম আর কি। এখন এইটা কিন্তু দেখেন একদম প্রেসক্রাইব ড্রাগ। এখন প্রেসক্রাইব ড্রাগকে যদি আপনার আমাদেরকে শিডিউলভুক্ত করতে হয় তাহলে আমাদের মানে আমরা কিভাবে আপনার এটা করি? এই জন্য আমাদের সচেতনতা বোধ ছাড়া কোনোভাবেই কিন্তু শুধু আইন প্রয়োগ করে আমার শিডিউলভুক্ত সমস্ত মেডিসিন যদি আমরা শিডিউলভুক্ত করি তাহলে কিন্তু এটা সম্ভব না। কারণ হলো কিন্তু আপনাদের তখন চিকিৎসা ব্যবস্থাটা ভেঙে পড়বে। এবং দেখেন এমন কোনো মেডিসিন নাই যে মেডিসিনের গায়ে লেখা থাকে না যেটা রেজিস্টার্ড ডাক্তার কর্তৃক সেব্য। এখন সেটা আমরা কিন্তু আর ওইটাকে মানছি না। এখন দেখেন অহরসা এখন গ্রামগঞ্জে কিন্তু চলে গেছে আপনার ছোট ছোট কোয়াক ডাক্তার থেকে ছোট ছোট ফার্মেসি এটা ওটা, তাদের আদৌ লাইসেন্স আছে কিনা আছে কিনা, তারা কিন্তু হমারসা মানে এগুলো ব্যবহার করতেছে এই ধরনের আর কি। তারা আপনার অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে, শুধু তো অ্যান্টিবায়োটিক সব জায়গায় কিন্তু এটাকে খুবই ইম্পর্টেন্ট এই বিষয় দিয়ে কাজ করা। আমরা এই বিষয়ে আরো অনেকটুকু দেখতে পাই যে প্রত্যন্ত অঞ্চলে কিন্তু অনেক সময় কেউ যদি কোনো মাদকাসক্ত ব্যক্তির বিরুদ্ধে কোনো অভিযোগ নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে যায়, সেখানে কিন্তু সে উল্টো তাকে আরো ভিকটিম করা হচ্ছে বা এই জায়গা থেকে সে আরো বেশি হয়রানির শিকার হচ্ছে। এক্ষেত্রে আসলে প্রশাসনের ভূমিকাটা কেমন হওয়া উচিত? আচ্ছা, এটাও আপনি আসলে চমৎকার বলছেন। এটা আসলে আপনি নিজেই তো মানে মালয়েশিয়ায় আপনার সোলাসের একটা আপনি সাথে জড়িত আছেন। আমি কিন্তু মালয়েশিয়া 2বার ট্রেনিংয়ে গেছি আর কি। এখন ওখানে যে সিস্টেমটা, ওখানে সিস্টেম যারা মাদকাসক্ত হয়ে যায় কিংবা যারা মাদকাসক্ত যারা মানে আসামি কিংবা এই ধরনের যারা ভিকটিম কিংবা তাদেরকে করা হয় কি জানেন? তাদেরকে সরকারিভাবে কিন্তু তাদেরকে নিয়ে আসা হয় তাদেরকে আগে সুস্থ করার জন্যে। সুস্থ করে যদি তারা দেখা যায় যে সুস্থ হয়ে যায় তাহলে কিন্তু তাদেরকে আবার সমাজে ফিরে দেওয়া হচ্ছে। এবং আর যদি সুস্থ না হয় তখন কিন্তু তার বিরুদ্ধে মামলা হচ্ছে। এটা কিন্তু মালয়েশিয়ার ক্ষেত্রে। কিন্তু আমাদের এই প্র্যাকটিসটা যদি আমাদের এখানে এরকম যদি করা যেত যে আমরা দেখেন ওই যে আপনি যেটা এর আগের আলোচনা যেটা বলছিলেন যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে কাদেরকে ধরছি, আপনার যারা খুচরা মানে মাদক ব্যবসায়ী তাদেরকে কিন্তু আমরা ধরছি, কিন্তু মূল জায়গায় আমরা যেতে পারছি না। এবং মজার ব্যাপার হলো জানেন, আমরা যখন তাদেরকে ধরি তাদের কাছে আমরা এত ইন্টিগ্রেশন করার চেষ্টা করি যে এটা তুমি কোথা থেকে দিচ্ছ, কী হচ্ছে, সে দেখেন কোনো কথা দেয় না, কোনো কথা কিন্তু সে বলে না। এখন আমরা না বললে তার কাছ থেকে আমরা ওই জায়গাটা পৌঁছাবো কী করে আমরা ওখানে যাব? এখন আমরা হয়তো তথ্য প্রযুক্তির মাধ্যমে হয়তো ওই জায়গায় কিছু জায়গায় যেতে পারছি। ওরা যদি আমাদের সাথে অকপটে বলতো, কারণ তারা জানে যে তাদেরকে সেভ করার জন্য তাদের লোক আছে, এবং তারা যখন আবার আদালতে যাবে যেভাবে হোক তাদের লোকজনকে দিয়ে আদালত থেকে আর কি। এখন আমরা যদি যেন আমাদের সরকার কিন্তু প্রত্যেকটা ডিভিশনে একটা করে আপনার 200 বেডের মাদকাসক্ত নিরাময় কেন্দ্র মানে স্থাপন করার চেষ্টা করছে আর কি। এইটা যদি বাস্তবায়ন হয় তাহলে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে, বিশেষ করে এই যে মানে সমস্যাটা আপনি বললেন যে আপনার গ্রামগঞ্জে যারা মাদকাসক্ত হয়ে যাচ্ছে কিংবা তাদের যারা হয়ে যাচ্ছে ভিকটিম হয়ে যাচ্ছে, তাদেরকে কিন্তু আসলে যাওয়ার জায়গা নাই। কারণ তাদেরকে যদি আমরা কিন্তু ওই যে চিকিৎসা দিয়ে যদি আমরা নিয়ে আসতে পারতাম মানে তাহলে কিন্তু আপনার এই জিনিসটাকে হতো। আর অনেক ক্ষেত্রে হয় কি মামলা যদি আপনার পুলিশের কাছে অনেক সময় হয়তো পুলিশের কাছে কমপ্লেন দেয় কিংবা কিন্তু আমাদের কাছে যারা অনেক সময় কমপ্লেন দেয় কিন্তু আমাদের কাছে যারা আসে আমাদের কিন্তু ওরা মানে আমাদের মানুষ বেশিরভাগই নাকি জানেন থানা পুলিশ, যে কোনো কিছু ঝামেলা হলো থানা পুলিশ, কিন্তু এর জন্য যে আলাদা একটা ডিপার্টমেন্ট আছে অনেকে জানে না। এই সচেতনতা জায়গাটা আসলে যদি আমাদের কাছে এটা আসে কিন্তু আমাদের কোনো সাহায্য নাই। যেমন আমি কিছুদিন আগেও আমি বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে দেখি মানে আমাদের এক মানে দুঃসম্পর্কের আত্মীয় সে মাদকাসক্ত হয়ে গেছে। তখন আমি বললাম যে এটা যেন ভালো চিকিৎসা আছে। আমি তো কিন্তু খুলনা থেকে আমি ওই যে ভর্তি মানে বললাম যে আপনি নিয়ে যান ওখানে নিয়ে আমি তাদেরকে বলে দিলাম, তার কিন্তু চিকিৎসা চলছে, এখন কিন্তু সে ডেভেলপ। এখন আমাদের সবচেয়ে সমস্যা আছে, আমি যে জিনিসটা বলছিলাম যে আমাদের যে সামাজিক যে স্টিগমা, এখন ওই গার্জেনরা কিন্তু মানে ওইভাবে সচেতন না যে শুরুতেই যদি তাকে যদি চিকিৎসা দেন। দেখেন আমরা হঠাৎ করে কোথাও যেতে যেয়ে অ্যাক্সিডেন্ট করে ফেললাম, কি করি? সাথে সাথে ডাক্তারের কাছে যাই হয়তো মানে নেওয়ার জন্য। এই জিনিসটা আসলে বিজ্ঞানসম্মত একটা চিকিৎসা আছে এবং এটা যে একটা রোগ সেটাকে আমরা এখনো সচেতন না। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। দর্শকদের উদ্দেশ্যে আমার যেটা মানে বক্তব্য সেটা হলো যে যেহেতু এটা সামাজিক ব্যাধি আমাদের সমাজটাকে কুড়ে মারছে, আমরা হলিস্টিকভাবে যদি সকলেই যে অবস্থানে আছে সেই অবস্থান থেকে যদি আমরা এটা আগে নিয়ে আসি, তাহলে শুধুমাত্র একটা সংস্থার পক্ষে এই সামাজিক ব্যাধিটাকে কিন্তু কোনোভাবেই মুক্ত করা সম্ভব না। এই জন্য আপনার গার্জিয়ানদেরকে সচেতন হতে হবে এবং আমাদের স্কুল কলেজের পড়াশোনার সাথে সাথেই আমাদের এই যে নিয়ন্ত্রণ যদি না থাকে তাহলে কোনোভাবেই কিন্তু আমরা পরবর্তী প্রজন্মকে কিন্তু আমরা কোনোভাবেই এই মাদক থেকে মুক্ত করা আমাদের জন্য খুব
কঠিন হয়ে দাঁড়াবে। জি, অনেক অনেক ধন্যবাদ, অনেক সুন্দর বলেছেন এবং আশা করছি দর্শকদের অনেক বেশি উপকারে আসবে আমাদের আজকের এই আলোচনা। খুব ভালো থাকবেন। দর্শক, সবাই মিলে গড়ব দেশ, মাদক হবে নিরুদ্দেশ। আসলে আমরা সবাই চাই মাদকের মতো ভয়ঙ্কর ছোবল যেন কোনো পরিবারের উপর না পড়ে, কোনো ভবিষ্যৎ প্রজন্ম যেন বিপদগামী না হয়। সরকারের পাশাপাশি আমাদের সবাইকে মাদকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। গ্রাম বা মহল্লায়, দোকানে অথবা মোড়ে মোড়ে সচেতনতার দেওয়াল গড়ে তুলতে হবে। এলাকার মুরব্বীদের সমন্বয়ে, পুলিশ প্রশাসনের মাধ্যমে, প্রতিটি গ্রামে যুব কমিটির মাধ্যমে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সম্মিলিত চেষ্টায়। প্রিয় বাংলাদেশকে মাদক মুক্ত করতে হবে। আজকের মতো বিদায় নিচ্ছি মার্কেন্টাইল ব্যাংক এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক নিবেদিত আরটিভির মনের কথা অনুষ্ঠান থেকে, পাওয়ার্ড বাই বেনি বুনন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন আর অবশ্যই নিজেকে মাদক মুক্ত রাখুন।